This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আচ্ছা, এই যে একের পর এক নেতা মন্ত্রীর গ্রেফতারি, কোটি কোটি টাকা উদ্ধার, একের পর এক দুর্নীতির সন্ধান, আর সেই একের পর এক দুর্নীতি খুঁজে পেতে যেভাবে রাজ্য জুড়ে ইডি আর সিবিআই দাপিয়ে বেড়াচ্ছে, এতে কারো কারোর জন্য কি বাংলা সাইবেরিয়া হয়ে গেছিল? মানে হাড়ে হাড়ে ঠকঠকানি, শিরদাঁড়া হিমেল স্রোত, এগুলো কি হচ্ছিল? তাহলে সেই সাইবেরিয়াকে কিন্তু গরম করে দিল সরবেরিয়া। সরবেরিয়া কোথায়? আরে সরবেরিয়ার নাম ভূগোল বইতে খুঁজে কোনো লাভ নেই, বইয়ের র্যাক থেকে গ্লোবটা নামিয়েও কোনো লাভ হবে না। গুগল ম্যাপে লোকেশনটা বরঞ্চ সার্চ করে দেখতে পারেন, তাহলে অন্তত জায়গাটা লোকেট করতে পারবেন। তবে তাতে সরবেরিয়ার গুরুত্বটা ঠিক বুঝতে পারবে না। গুরুত্বটা বুঝতে গেলে আধুনিক বঙ্গ রাজনীতির ইতিহাস ভূগোলগুলো ঘাঁটতে হবে। আবার বলছি, ইতিহাসটা রাজনীতির ইতিহাস। ভুল করে ওই স্কুল কলেজের ইতিহাস বই ঘাঁটবেন না, কারণ ওখানে তো লেখা নেই সম্রাট শাহজাহানের রাজধানীর নাম সরবেরিয়া। যে সরবেরিয়ায় আজ মার খেয়েছে ইডির সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কলাবাগান দিয়ে দৌড়েছেন, এপাশ ওপাশ যে যেখানে পেরেছেন দৌড়েছেন, তারপর অটো, টোটো, নৌকো যা হাতের কাছে পেয়েছেন তাতেই উঠে পড়েছেন আর কি। সম্রাট শাহজাহানের সাম্রাজ্যে সিআরপিএফকে সঙ্গে নিয়ে আজ হানা দিয়েছিল ইডির কাছে নাকি খবর ছিল যে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ উত্তর 24 পরগনা জেলা পরিষদের ওই মৎস্য কর্মাধ্যক্ষ শেখ শাহজাহান, তার কাছে নাকি প্রায় 200 কোটি টাকার মতো গচ্ছিত আছে। এটাই তাদের বক্তব্য আর কি, অভিযোগ। রেশন দুর্নীতির টাকা ভেরির ব্যবসায় খাটিয়ে সাদা করার চেষ্টা হচ্ছে কিনা সে ব্যাপারে চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করতেই গেছিলেন তারা। সেটাকে যদি তল্লাশি বলেন তাহলে সেটা তল্লাশি। এবার যারা গেছিলেন তারা কি জানতেন না শাহজাহানের সৈন্য সংখ্যা কত? তাদের হাতে হাতে যে সমস্ত অস্ত্র আছে সেগুলোর কাছে কেন্দ্রীয় বাহিনীও ডাহা ফেল পেরে যেতে পারে কিনা? বা ইডি দেখুন নিশ্চিতভাবেই বোঝেননি যে শাহজাহানের সেনা দলের এই সিআরপিএফ জওয়ানদের সাথে পাল্লা দেওয়ার ক্ষমতা তো আছে বটেই, বরং কেন্দ্রীয় বাহিনীকে কোনো ক্ষেত্রে টেক্কা দেওয়ার ক্ষমতাও আছে। তাই তো দেখলাম কার্যক্ষেত্রে তাই তো হলো। ইডি আসলে বোঝেনি কি যে এই সরবেরিয়া এটা আসলে অ্যাকচুয়ালি মুক্তাঞ্চল, যেখানে আইনের শাসনের থেকে অনেক শক্তিশালী শাহজাহানের আইন। তাই যা কোশ্চিনকালেও হয়নি তাই হয়েছে। তদন্তকারী কেন্দ্রীয় সংস্থার ওপর দেদার চড়া হয়েছে দুষ্কৃতীরা। গাড়ি ভাঙচুর করা হয়, ইডির অফিসারকে রক্তাক্ত করা হয়েছে। আমাকে মেরেছে, মাটিতে পড়ে গেছি, মাথা ফেটে গেছে, লাঠি দিয়ে মেরেছে। সিআরপিএফ জওয়ানরা তাদের যে গাড়ি, সেই গাড়িও কিন্তু একেবারে সম্পূর্ণভাবে বিনষ্ট করে দেওয়া হয়েছে। ওরা সেই লাঠি ছাটি দিয়ে, লাত মেরে, পাথর দিয়ে এগুলো। কতজন ছিল ওরা? কমসে কম 1,500-2,000 লোক ছিল। পুরো সব মাথা ফাথা ফাটিয়ে রেখে দিয়েছে, পুরো মিডিয়া পাবলিক। রক্তাক্ত হয়েছেন তো অনেকে? হ্যাঁ স্যার। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের কথা থেকেই পরিষ্কার সরবেরিয়া যে মুক্তাঞ্চল
তার খানিকটা আঁচ তারা ওখানে পৌঁছানোর পর থেকেই পেতে শুরু করেছিলেন। পথে ব্যারিকেড, লরির আড়াল, এলাকায় পৌঁছানোর পরই কয়েক হাজার মানুষের জমায়েত, এসব থেকেই তো স্পষ্ট শাহজাহানের এলাকায় অন্তত পুলিশ প্রশাসনের শাসনটা কোথাও গেলেও যেন মনে হয় যেন থমকে গেছে। কারণ আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তো পুলিশ প্রশাসনের। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোয় সামগ্রিকভাবে বাংলার আইন শৃঙ্খলার কিন্তু পরিসংখ্যানটা বেশ ভালো, গর্ব করার মতো, প্রশংসাও করা হয়। কিন্তু সন্দেশখালী সরবেরিয়া যে তার ব্যতিক্রম, সেটা কিন্তু আজ থেকে 8 বছর আগেই আমাদের মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছিলেন। সেই জন্যই তো 2015 সালের ডিসেম্বর মাসে, মানে এক্স্যাক্টলি জাস্ট যে মাসটা আমরা পেরিয়ে এলাম আর কি, 2015 সালের সেই ডিসেম্বর মাসে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, একটা বড় প্রশ্ন আর কি, কেই শাহজাহান, কত বড় মাস্তান যে সরকারি বাস রুট বন্ধ করে দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন শাহজাহানকে তৃণমূল থেকেই বার করে দেবেন। 2015 সালে ধামাখালির থেকে ক্যানিং পর্যন্ত বাস রুটের অনুমোদন দিয়েছিল রাজ্য সরকার, কিন্তু শেখ শাহজাহান সেই রুটে বাস চলতে দেননি, কারণ তার মনে হয়েছিল তার হুকুমি সেটাই নির্দেশ, সেটাই আলটিমেট কথা। তাই সরকারের নির্দেশ সম্রাট শাহজাহান তার বক্তব্যের সামনে খারিজ হয়ে গেছিল, বা বলা ভালো সরকারি নির্দেশকে খারিজ করে দিয়েছিলেন সম্রাট শাহজাহান। আর দলনেত্রী বার করে দেওয়ার কথা বললেও সেই 15 সাল, আর এখন 2023, দেখছেন তো এখনও তিনি বহাল তবিয়তে তৃণমূলেই বহাল রয়েছেন। তাহলে বুঝুন নিজের এলাকায় কতটা ক্ষমতাশালী হলে এ সমস্ত করা যায়। আরেকটা উদাহরণ দিই, ইয়াসের পর এই সমস্ত অঞ্চল, যে সমস্ত জায়গায় ইয়াস বিধ্বস্ত হয়েছিল, সেখানে ওই শাহজাহানের এলাকায় আর কি, সেখানে ইয়াস ঢুকে পড়েছিল কোনো কারণে তার অনুমতি না নিয়ে, ক্ষয়ক্ষতিও করেছিল অনেক কিছু। এই একটা জায়গায় দেখলাম প্রকৃতি বোধহয় শাহজাহানের থেকেও বেশি শক্তিশালী, নাকি তিনি অ্যালাউ করেছিলেন বলেই ওখানে ইয়াস ঢুকতে পেরেছিল সেটা জানি না। এখন তো মনে হচ্ছে সেগুলো হতে পারে, জানেন তো। সে যাকে ওই ইয়াসের ধ্বংসলীলা চালানোর পর আর কি ওই শাহজাহানের এলাকায় ত্রাণ দিতে গেছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী, জামায়াতে উলেমার হিন্দের নেতা এবং সরকারের সঙ্গী আর কি, এ তো সবাই জানেন শাসক দলের সঙ্গী, বেশ ভালো প্রতাপ রয়েছে আর কি। সেই সিদ্দিকুল্লাহ চৌধুরীকে গলা ধাক্কা খেতে হয়েছিল এই সন্দেশখালীতে এসে। গায়ে হাত পড়ার পর সিদ্দিকুল্লাহ বলেছিলেন শাহজাহান শেখ তৃণমূলের কলঙ্ক। মস্তান হলো শাহজাহান, দল যদি রশি ছেড়ে দেয় সিদ্দিকুল্লাহর মুখ কিন্তু বন্ধ থাকবে না। সিদ্দিকুল্লাহ নৈরাজ্য পছন্দ করে না, সুসংহত সৈনিক। আমি অনুভব করলাম এই লোকাল মস্তানদের কাছে পুলিশ অসহায়। এইরকম কুলাঙ্গার দলের জন্য এদের শাস্তি না দিলে টিএমসির আখের ক্ষতি হবে। ভবিষ্যৎবাণী, দুটো ভবিষ্যৎবাণী। এক, টিএমসির আখেরে ক্ষতি হবে, সেটা কি হবে না হবে সেটা ভবিষ্যৎবাণীটা একদম পরিষ্কারভাবে সামনে আসার বা এটা বাস্তব রূপ নেওয়ার সময়টা এসে গেছে কি আসেনি এখনও সেটা আমরা জানি না। তবে আজকে যেটা হলো সেটা দলের ভাবমূর্তির কোথাও গিয়ে ক্ষতিগ্রস্ত হলো বা কোথাও গিয়ে একটা সমস্যা তৈরি হলো। অন্তত রাজ্যের ক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এরকম যদি প্রশ্ন উঠে যায়, যেখানে ইডি, যেখানে কেন্দ্রীয় বাহিনী মারধর খেয়ে আসে, যেটা স্বাভাবিকভাবেই রাজ্যের শাসকের জন্য, সরকারের জন্য একটা সমস্যা তো বটেই, এটা ক্ষতি তো বটেই। এটা একটা ওই হয়তো যদি ওই রাজনৈতিক নেতাদের ভবিষ্যৎবাণী, তো সেই অর্থে যদি ধরে নিই মিলে যাওয়ার কথা, তাহলে তো মিলে গেল। কিন্তু আরেকটা যেটা, সিদ্দিকুল্লাহ চৌধুরীর মুখ বন্ধ থাকবে না। সিদ্দিকুল্লাহ চৌধুরীর মুখ কিন্তু বন্ধ হয়ে গেছিল, ভাবুন। সেটাও কার জন্যে না, এই শাহজাহান শেখের ব্যাপারে অত কিছু বলার পরেও তার মুখটা বন্ধ, এখন পর্যন্ত বন্ধ। কার জন্য, কার ভাবমূর্তি, কার দাপট, কোনটার জন্য যে এত কাণ্ড কারখানা, ভাবুন। এরকম যার ভাবমূর্তি, সেই শাহজাহান শেখের নাম কিন্তু ভবিষ্যতে বাংলার রাজনৈতিক ইতিহাসে জলজল করতে পারে। আজ সরবেরিয়া এই কেন্দ্রীয় এজেন্সি আর সিআরপিএফ আক্রান্ত হওয়ার পর রাজ্যপাল যা বলেছেন,
তাতে কিন্তু ইঙ্গিত একটা অন্যরকম রয়েছে জানেন তো। তাতে ইঙ্গিত যে শাহজাহানের সৈনিকদের ভুলে রাজ্যে তৃণমূল সাম্রাজ্যের কপালে চিন্তার ভাঁজ কিন্তু পড়তে পারে। সিভি আনন্দ বোস বলেছেন, যা হয়েছে সেটা একটা ভয়াবহ এবং উদ্বেগজনক ঘটনা। একটা সভ্য সরকারের দায়িত্ব এই সমস্ত ঘটনা থামিয়ে দেওয়া। আচ্ছা, রাজ্য যদি এরকম ঘটনা আটকাতে না পারে তাহলে রাজ্যপাল কি আবার সক্রিয় উঠবেন? ইদানিংকালে তো তাকে মাঝখানে অবশ্য বেশ কিছুদিন একটু তুলনায় নিষ্ক্রিয় দেখছি, কিন্তু তার আগে তো তাকে প্রচুর সক্রিয় ভূমিকায় দেখেছিলাম। আচ্ছা, তিনি যদি সক্রিয় হন কি করতে পারেন? বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করার মতো কোনো চিন্তাভাবনা, মানে জারি করা তো সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপার, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ঠিক করবে, কিন্তু সেটা সুপারিশ করার দায়িত্ব বা সেই অধিকারটা একমাত্র রাজ্যপালের আছে। তা রাজ্যপালের মাথায় সেরকম কিছু চিন্তাভাবনা কি ঘোরাফেরা করছে? মানে ব্যাপারটা কতটা জটিল, কতটা বড় ব্যাপারটা সেটা তো বুঝতে পারছেন, কিন্তু বুঝতে কি এত সহজে পারা যাবে? আরও এর মধ্যে যে ভাঁজ রয়েছে, যে যদি কিন্তু এরকম বহু কিছু লুকিয়ে রয়েছে ভবিষ্যতের গর্ভে, সেগুলো তো এত সহজে বোঝানো যাবে না। বুঝতে গেলে কিছু কথা তো বলতেই হবে, যে কথাগুলো আজ না বললেই নয়। কিছুদিন আগে রাজভবনে গেছিলাম জানেন তো, আমার সঙ্গে কথাবার্তা বলতে বসেছিলেন রাজ্যপাল। এবার তখন সিভি আনন্দ বোস বলেছিলেন, কয়েক মাস এ রাজ্য থেকেই তিনি বুঝে গেছেন যে এটা খুব দুঃখের ব্যাপার, এই মুহূর্তে বাংলাকে দুটো প্রধান শত্রুর মোকাবিলা করতে হচ্ছে। প্রথম শত্রু হিংসা, দ্বিতীয় শত্রু দুর্নীতি। এবার আমি তখন জানতে চেয়েছিলাম যে রাজ্যপাল হিসেবে তিনি কি মনে করেন যে রাজ্য সরকার এই দুই শত্রু নিকেশেই ব্যর্থ? মানে তার কি ধারণা? সিভি আনন্দ বোস দুধে আমলা তো, তিনি তখন বলেছিলেন যে তিনি বিচারক নন, কিন্তু যদি হিংসা বন্ধ না করা যায় তাহলে সেটাকে সরকারের ব্যর্থতা হিসেবেই ধরতে হয়। Bengal for quite some time from outside and now from inside. I will say emphatically, the two enemies of Bengal are, number one, violence, number two, corruption. These are realities. So that is not at all a good advertisement for Bengal. It should not be, because Bengal has a tradition. Government alone cannot do that. There is a government, non-governmental institutions, opposition parties, the political system, the silent majority, the media, all have to work together. Then only violence can be eradicated. But the prime responsibility to take the lead rests with the government in power. So do you think government is a failure in that part? I am not a judge. I am an observer. I am yet to form my opinion about the government as a whole. But wherever there has been violence, it's also a failure of the government. That government has to accept. গভর্নমেন্টকে অ্যাকসেপ্ট করে নিতে হবে যে যদি কোথাও হিংসা হয় সেটা সরকারেরই ব্যর্থতা। রাজ্যপাল বলেছিলেন যে গণতন্ত্রে সব কিছু ঠিকঠাক চলছে কিনা সেটা হিসেব রাখা মুখ্যমন্ত্রীর মতোই তারও দায়িত্ব। এই কথাগুলো আজকে মনে পড়ে যাচ্ছে, কত মানে ইম্পর্টেন্ট সব কথাবার্তাগুলো তিনি সেদিন বলেছিলেন, যেগুলো আজকের জন্য খেটে যাচ্ছে। কারণ আজকে যত সময় যাচ্ছে আমরা তো দেখছি রাজ্যপালের ভূমিকাটা ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, তাই না? কারণ এই যে গোটা ঘটনাটা, এটা ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের কাছে পৌঁছেছে। স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী তিনি জানিয়েছেন যে এই গোটা বিষয়টাকে সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। ইতিমধ্যেই তো আরও অনেক কিছু হবে আর কি। তো কেন্দ্রীয় সরকারি গোটা ব্যাপারটা পরিচালনা করে এই যারা আর কি এখানে রয়েছেন, ইডিও বা কেন্দ্রীয় বাহিনী, সবই তো কেন্দ্রীয় সরকারের অধীনে। এবার তাদের গায়ে যদি হাত পড়ে, সেটা তো কেন্দ্রীয় সরকারের গায়ে হাত পড়ারই শামিল। তারা কি তখন চুপ করে বসে থাকবেন? এরকম বিষয় তো সচরাচর তারা গোটা ব্যাপারটাকে যদি চুপচাপ বসে থাকে, তখন তো বাকি বাহিনীর কোথাও গিয়ে মনোবল সেটাতে ধাক্কা লেগে যাবে। লোকজন ভাবতে শুরু করবে এই যেভাবে বিভিন্ন জায়গায় ইডি, সিবিআই তারা তদন্ত চালাচ্ছে, ঢুকে পড়ছে বিভিন্ন সময়, সব জায়গাতেই যদি আবার এই সরবেরিয়া দাওয়াই তৈরি হয়ে যায় তাহলে তো মুশকিলের ব্যাপার হয়ে যাবে।
আজ সার্ভেরিয়ায় এই তল্লাশির সময় ইডি আক্রান্ত হওয়ার পর রাজ্যপালের কিন্তু মনে হচ্ছে যে নিজের দায়িত্ব পালনে তার সক্রিয় হয়ে ওঠার সময় হয়েছে। রাজ্য পুলিশের ডিজি, মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে রাজভবনে তলব করেছেন তিনি এবং তাদের কাছে ইডি আধিকারিকদেরই আক্রান্ত হওয়ার ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট নিয়েছেন। একই সঙ্গে রাজ্য প্রশাসনকে হুঁশিয়ারি দিয়েছেন যে যা হয়েছে তার ফল কিন্তু ভুগতে হবে। সংবিধানের অবমাননা করা হলে রাজ্যপাল হিসেবে তিনি উপযুক্ত সময়ে উপযুক্ত পদক্ষেপ করবেন। এবার এইটার সঙ্গে এই আগের যে বক্তব্যগুলো, অর্থাৎ কোথাও যদি হিংসা হয় তাহলে সেটা রাজ্য সরকারের ব্যর্থতা, এটা রাজ্য সরকারকে বুঝতে হবে, এই দুটো জিনিসকে যোগ করুন, তাহলে যোগফলটা বেশ জটিল এবং কঠোর বলে মনে হচ্ছে না? দেখুন, আমাদের সংবিধানের ৩৫৬ অনুচ্ছেদে বলা হয়েছে কোনো রাজ্যে মন্ত্রিসভা যদি সংবিধান মেনে না চলে বা রাজ্যে যদি আইনের শাসন একবারে ভেঙে পড়ে তাহলে সেই মন্ত্রিসভাকে সরিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে। আর কোনো রাজ্যে ৩৫৬ ধারা প্রয়োগের প্রয়োজন আছে কি না সেটা জাজ করা মানে বিচার করার ক্ষমতা সংবিধান দিয়েছে রাজ্যপালের উপর। আর ৩৫৫ ধারায় যেটা বলা আছে সেখানেও বলা হচ্ছে যদি কোনো কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা আভ্যন্তরীণ বা বাহ্যিক কোনো কারণে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার প্রয়োজন হয়েছে বলে মনে হয়, যেখানে রাজ্য সরকার ব্যর্থ বলে কেন্দ্রীয় সরকার যদি মনে করে, সেক্ষেত্রে এই আইন শৃঙ্খলা রক্ষার জন্য সশস্ত্র বাহিনী পাঠিয়ে আইন শৃঙ্খলাটা রক্ষার দায়িত্বটা কেন্দ্রীয় সরকার নিজের হাতে নিয়ে নিতে পারে। এবার এই গোটা ব্যাপারটাতেই রাজ্যপালের ভূমিকাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্যপাল কি সেজন্যই বললেন যে রাজ্যপাল হিসেবে তাকে দেশের সংবিধান যে অধিকারগুলো দিয়েছে তিনি সেগুলো মাথায় রাখছেন, মানে ৩৫৬, ৩৫৫ এরকম ধারাগুলো তার মাথায় কি নড়াচড়া করতে শুরু করেছে নাকি? If government fails in its basic duty, then the Constitution of India will definitely take its course. As governor, I reserve all my constitutional options for appropriate action at the appropriate moment. Jungle Raj and Gundagiri will work in a fool's paradise. Bengal is not a banana republic. I repeat, Bengal is not a banana republic. Government should do its duty. শুনলেন তো রাজ্যপালের কথা। এর মধ্যে ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে এই ব্যানানা রিপাবলিক। ব্যানানা রিপাবলিক কি মানে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় ব্যানানা রিপাবলিক মানে তো পলিটিক্যালি এবং ইকোনমিক্যালি, রাজনীতিক এবং অর্থনৈতিকভাবে যেটা আনস্টেবল, অস্থির অবস্থা যদি কোনো একটা দেশের মধ্যে তৈরি হয়, তারা যদি কোথাও গিয়ে নিজেদের স্থিতিটাকে নষ্ট করে ফেলে, তাহলেই সেটাকে ব্যানানা রিপাবলিক বলা হয়। এবার রাজ্যপাল সেটাকে আমাদের বাংলার ক্ষেত্রে সে উল্লেখ করে দিয়ে বুঝিয়ে দিলেন। তার আগের কথাগুলো খেয়াল করে দেখুন, জঙ্গলরাজ এবং গুন্ডারাজ এই দুটো হাত ধরাধরি করে এইভাবে চলে যাবে সেটা হতে পারে না। এই পুরো বিষয়টা অত্যন্ত কড়া একটা পর্যবেক্ষণ কিন্তু, এবং তাতে লাস্ট লাইনটা আছে রাজ্য সরকার তার দায়িত্বটা পালন করুক, নাহলে সংবিধান যা যা বিকল্প ব্যবস্থা রেখেছে সেগুলো কিন্তু যথাযথ সময়ে যথাযথভাবে তিনি প্রয়োগ করতে পারেন। এবার ভাবুন, এই এত কড়া পর্যবেক্ষণের পর যদি ওই সাংবিধানিক বিকল্পের কথাটা মাথায় আসে, মানে বিকল্পটা মাথায় রাখা মানে কি ৩৫৫, ৩৫৬ এইসব অনুচ্ছেদগুলো ছাড়া আর কি সাংবিধানিক প্রভিশন আছে? সেজন্য বলছিলাম রাজনীতিতে সব থেকে বিপজ্জনক অস্ত্রের নামটা বুমেরাং, জানেন তো? ভেবে দেখুন সেই পুরনো সেই দিনের কথা, রাজ্যপাল সিভি আনন্দ বোস যখন রাজ্যে এসেছিলেন কত ঘটা করে তার হাতে খড়ির ব্যবস্থা করেছিল রাজ্য সরকার, যাকে অ আ ক খ লিখতে শেখালো রাজ্য। তিনিই যদি বাংলায় কোনোভাবে এরকম সাংবিধানিক পরিস্থিতিটা গোলমেলে বলে পড়ে ফেলেন তাহলে তো মহা মুশকিল। তাহলে কি তৃণমূল নেতারা ভাববেন না যে রাজ্যপাল তাদের বিশ্বাস ভঙ্গ করলেন?
কি ভেবেছিলাম আর কি হলো। যাদের সঙ্গে এটা হাসলাম তার কারণ হচ্ছে হঠাৎ করে মনে পড়ে গেল একটা সময় এই তৃণমূলেরই এক প্রবীণ নেতা, আবার প্রবীণ, প্রয়াত শ্রী অজিত পাঁজার কথা। তিনি একবার বলেছিলেন জানেন তো, যে শিব গড়তে চেয়েছিলাম, কি গড়ে ফেললাম আর কি গড়ে ফেললাম বলেছিলেন, সেটার এই প্রসঙ্গে নাই বললাম। কিন্তু কারোর যদি মনে হয় তারা এরকমই কিছু কাণ্ড কারখানা করেছেন, বা অজিত পাঁজাকেও যদি কেউ তারা স্মরণ করতে শুরু করেন, তাহলে তাদের মুখে হাসি আসবে কিনা জানি না, কিন্তু ভেতরে ভেতরে তাদের মনে হবে তখন যেটা বলেছিলেন সেই ভবিষ্যৎবাণীটাই বোধহয় মিলে টেলে যাচ্ছে, অন্তত এই সিচুয়েশনের সাথে সেটাও খাপ খেয়ে যাচ্ছে, এটা তাদের মনে হতেই পারে। এবার যাদের সঙ্গে নিয়ে কেন্দ্রে বিজেপি সরকারকে হারানোর স্বপ্ন দেখছেন তৃণমূল নেত্রী, মানে যারা জাতীয় স্তরে বৃহত্তর স্বার্থে যারা তার হাত ধরবেন বা পাশে থাকবেন বলে তিনি এক্সপেক্ট করছেন, তাদের নিয়েই তো ইন্ডিয়া জোটে তারা রয়েছেন, সেই সিপিআইএম, কংগ্রেস, মানে বাম, কংগ্রেস, সেই সমস্ত দলের নেতারাও কিন্তু বাংলায় 356 ধারা প্রয়োগের পক্ষে। ইন্ডি জোটের শরিকরা তারাই যদি রাষ্ট্রপতি শাসন চায়, তাহলে যাদের বিরুদ্ধে জোট সেই বিজেপি নেতারা কি বলতে পারেন বুঝতেই পারছেন। সন্দেশখালীতে ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনায় এনআইএ তদন্তের দাবি তুলেছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। এই ঘটনায় কেন্দ্রের হস্তক্ষেপ চেয়েছেন তিনি। আর অন্যদিকে আলাদা করে এই ঘটনা জানিয়ে অমিত শাহকে চিঠি দিয়েছেন সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির সভাপতি। এবার এর সঙ্গে সঙ্গে রাজ্যেরই তো আরেকজন রয়েছে যিনি স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তিনি বলেছেন যে সরবেরিয়ায় যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর আক্রমণ হয়েছে। আচ্ছা, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত হচ্ছে বলে মনে হলে কেন্দ্র কি রাজভবনের মাধ্যমে কোনো বার্তা ঠার্তা দিতে পারে? ইডি হামলা হচ্ছে, আগামী দিনে বিচারপতিদের উপর না হামলা হয়, এই যেখানে অবস্থা পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার, সেখানে এটা ফিট কেস ফর ইম্পোজিং প্রেসিডেন্সিয়াল রুল। রাষ্ট্রপতি শাসন করার জন্য উপযুক্ত আইন শৃঙ্খলার অবনতি হয়েছে বাংলায়। স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি চিঠি লিখে জানিয়েছি যে এখানে কেন্দ্রীয় হস্তক্ষেপ প্রয়োজন, রাষ্ট্রপতি শাসনের মতো পরিস্থিতি এখানে তৈরি হয়েছে। এই মুহূর্তে কেন্দ্রীয় হস্তক্ষেপ প্রয়োজন, না হলে ভারতীয় সংবিধানের সার্বভৌমত্ব, ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষা পশ্চিমবঙ্গে হচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রী বলছে না কেন এখনো? চিঠি দিচ্ছে, তবে স্বরাষ্ট্রমন্ত্রী সবটা তার নখদর্পণে থাকে। কয়েক ঘন্টা পরে বিচারপতি বলার পরে রাজ্যপাল বলেছেন, তার আগে তার ঘুম ভাঙেনি সকালে। আমরা দেখতে চাই স্বরাষ্ট্রমন্ত্রী ঘুম কবে ভাঙবে। ললেসনেস অ্যান্ড সিভিল ওয়ার্ক ইনভাইট করছে। আমরা মনে করি যে পশ্চিমবাংলায় আইনের শাসন নেই এবং পশ্চিমবঙ্গে অবিলম্বে রাজ্যপালের উচিত কেন্দ্রীয় হস্তক্ষেপের জন্য সুপারিশ করা। রাজ্যের আইন শৃঙ্খলা অত্যন্ত ভালো। সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা অবাধ, শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক। বিজেপি সেটাকে মেলাইন করার জন্য কোনো গণ্ডগোল তৈরি করতে চাইছে, প্রভোকেশন দিচ্ছে। দেখুন, ফিরহাদ হাকিম দুঃখ প্রকাশ করেছেন, আর কি বা করার থাকতে পারে, কিন্তু তৃণমূল শুধু দুঃখ প্রকাশের মুডে আছে এরকম মনে করলে কিন্তু ভুলই হবে, জানেন তো। বরং শাসক দল তারা তো ইডির ভুল খুঁজতে ব্যস্ত। শাসক দলের নেতারা বলছেন, কেন স্থানীয় থানাকে না জানিয়ে সরবেরিয়ায় গেল পুলিশ? বসিরহাট জেলা পুলিশের সুপার কিন্তু বলছেন ইডির তরফে তাদের কাছে এক ইমেল পাঠানো হয়েছিল, কিন্তু যে সময় তল্লাশি শুরু করার কথা ছিল তার আগেই অভিযান শুরু করে দেন তদন্তকারীরা। ফলে পরিস্থিতি সামলানোর সুযোগ তারা পাননি। মানুষ তো সিবিআই আর ইডিকে তো ইডি আর সিবিআই হিসেবে দেখছে না, দেখছে তো বিজেপি হিসাবে। এবং এখন ইডি বা সিবিআই কোথাও গেলে স্টেট গভর্নমেন্টকে লুপে নিচ্ছে না, स्टेट पुलिस के लुपे नीचे ना। आज सुबह लगभग 8:20 उसी समय हम लोग का संदेशखाली थाना में एक मेल मिला था ईडी ऑफिशियल से। वो लोग वहाँ कुछ जगह रेड के लिए जा रहे हैं, इसका हम लोग को इंटीमेट कर दिया था। কোন এলাকাটা সেনসিটিভ, কোথায় কোন সময় কি হয়ে আছে সেগুলো না জেনে নিজেদের মতো করে ওদিকে উস্কাচ্ছে শুভেন্দুরা, আর এ পাশে হাল্লার রাজার হাঁকাহাঁকির মতো হাল্লার রাজার সেনারা গিয়ে গন্ডগোলটা করছেন। সেই কারণে এই জিনিসটা তৈরি হয়েছে। আক্রমণকে সমর্থন করে কোনো আক্রমণ সমর্থন। उसी समय जल्दी हम लोग पुलिस टीम इकट्ठा कर वहाँ भेज दिया था। हम लोग वहाँ पहुँचने के माने उतना एक टाइम लगता है, हम जोग्राफिकली बहुत डिफ़िकल्ट टेरेन है। वहाँ से हम लोग पहुँचने के समय वहाँ बहुत कुछ
लोग इकट्ठा ऑलरेडी हुआ था। পুলিশ তার কাজ করতে পারেনি বলে এই ফ্র্যাঙ্কেস্টাইন এই লুম্পেন আজকে মহাদানবে পরিণত হয়েছে। সন্দেশখালীতে শেখ শাহজাহানের মতো নেতা নেই, তার জনপ্রিয়তা সাধারণ মানুষ মনে প্রাণে গ্রহণ করে এবং শুধু নেতা হিসেবে নয়, একজন সমাজসেবক হিসেবে তিনি বিখ্যাত। ফলে সাধারণ মানুষ, প্রতিটা মানুষ তার কাছে উপকৃত। আজকের হঠাৎ করে ভোরবেলা তার বাড়িতে যদি কেউ তালা ভাঙতে আসে, সে ইডি হোক, সিবিআই হোক, চোর ডাকাত হোক, সাধারণ মানুষ জানবে কী করে? ফলে তারা ভয় পেয়েছে, তারা জানে যে শেখ শাহজাহানের উপর কোনো অ্যাটাক হচ্ছে, ফলে তারা এই কাজটা করেছে। জ্যোতিপ্রিয় মল্লিক ধরা পড়েছে কবে? অনেকদিন হয়ে গেল। তার আগে বাকিবুর রহমান 2-2.5-3 মাস হয়ে গেল। 2-2.5-3 মাস সময় দিলে অপরাধী যারা, তারা কি সব কাগজপত্র ঘরে গুছিয়ে রেখে দেবে যে কখন তদন্তকারীরা আসবে? সময় দেয়া হচ্ছে, এতটা 2 মাস 3 মাস করে সময় দেয়া হচ্ছে যাতে আসলে তদন্তটা ঠিক কার্যকরী না হয়। দেখুন, এই রাজ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে বেধড়ক মারধরের ঘটনা সেটা তো একাধিকবার ঘটেছে। হামলাকারীদের হাত থেকে বাঁচতে পুলিশকে টেবিলের তলায় মাথা লুকোতে হচ্ছে, এই ছবিও তো আমরা দেখেছি। তবুও কিন্তু পুলিশের ওপর তৃণমূলের ভরসাটা অটুট। এই পুলিশকে না জানিয়ে তল্লাশিতে যাওয়ার জন্যই এই যাবতীয় কিছু ঘটেছে বলে তৃণমূল মনে করছে। শুনলেন তো, তৃণমূলের মুখপাত্র তাই বললেন, তৃণমূলের বিধায়ক তাই বললেন, এবং বিধায়ক তো আরও এক ধাপ এগিয়ে গেলেন যে কাউকে কিচ্ছু না জানিয়ে তারা হঠাৎ গিয়ে বাড়ির তালা ফালা ভাঙতে শুরু করেছিলেন। এবার যদি কেউ এরকম এসে যদি তালা ঠালা ভাঙতে শুরু করে, তাহলে আশেপাশের লোক তো তাদের কি না কি মনে করবে, সেটাই স্বাভাবিক। এবার ওই রকম পোশাক পরিচ্ছেদ, কেন্দ্রীয় বাহিনীর পোশাক টোশাক দেখেও যদি কেউ অন্য কিছু মনে করে তাহলে আলাদা কথা, কিন্তু হতেই পারে সন্দেশখালীতে নাকি সবসময় পুলিশও ঢোকে না। ফলে পুলিশের ড্রেস কী সেটাই যদি তারা না চেনেন, তাহলে যে কেন্দ্রীয় বাহিনীর ড্রেস কী সেটাও চিনতে পারবেন না, সেটাই স্বাভাবিক। তাহলে সেক্ষেত্রে হয়তো যেটা বলছেন এই বিধায়ক, শুনলেন তো, সেটা ঠিকই বলেছেন। সমাজসেবীর বাড়িতে পুলিশ তালা ভাঙতে গেলে, মানে কেন্দ্রীয় বাহিনী এবং ইডি তালা ভাঙতে গেলে, তাহলে যে সাধারণ মানুষ তারা উপকৃত হয় বলে তারা যে প্রতিরোধ করবে বা কোনো রকমভাবে তাকে বাঁচাতে এগিয়ে আসবে, সেটাই তো স্বাভাবিক। তো মুশকিল হচ্ছে যে যুক্তিটা তৃণমূল দিচ্ছে, অর্থাৎ পুলিশকে না জানিয়ে যাওয়ার যুক্তি, সেটাও তো পুরোপুরি ঠিক নয়। সেটা তো পুলিশ সুপার নিজেই বলছেন। হ্যাঁ, পাশাপাশি তিনি বলেছেন যে যখন যাওয়ার কথা ছিল ইডি আধিকারিকদের, তার আগেই তারা পৌঁছে যান এবং কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে থাকায় তারা তল্লাশি শুরু করে দেন। ঘটনা হচ্ছে যে এই কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়েই তো পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে অনুব্রত মণ্ডল বা জ্যোতিপ্রিয় মল্লিকের মতো হেভিওয়েটদের গ্রেপ্তার করে ফেলেছে কেন্দ্রীয় এজেন্সি। শুধু এ রাজ্যে নয়, ভিন রাজ্যেও বহু রাজনৈতিক নেতা আমলাকে তদন্তের স্বার্থে তারা হেফাজতে নিয়েছে। তল্লাশি অভিযানে ইডি সিবিআইয়ের সঙ্গে তাই সিআরপিএফই থাকে। কোথাও যে তাদের এরকম হামলার মুখে পড়তে হবে তারা হয়তো এক্সপেক্ট করেননি। তাহলে শাহজাহানের ডেরায় কী এমন ছিল যেটা আড়াল করতে এরকম একটা, যেটা আগে কখনো ঘটেনি, সেরকম একটা কাজ ঘটিয়ে ফেললো তার বাহিনী? এই খুনি মাফিয়া হেরোইন পাচার করে বাংলাদেশে, অস্ত্র পাচার করে, আজকে তাকে বাঁচানোর জন্য এই জিনিস করা হয়েছে। যখন সিবিআই গিয়েছিল শেক্সপিয়ার সরণিতে তৎকালীন পুলিশ কমিশনারের কাছে, তখন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সবাই ঝাঁপিয়ে পড়েছিল না? পত্র লিখেছেন মমতা ব্যানার্জি। গ্রামের মানুষ বলছেন আমরা হেনস্থার শিকার হয়েছি, এবং তাতে তারা সেইভাবে একটা রিয়াক্ট করেছে। ইডি নাকি ঠিক করেছে তারা পুলিশে অভিযোগ দায়ের করবে, তবে তাদের আলটিমেট ভরসা সেটা কিন্তু আদালত। সরবেরিয়ার ঘটনা নিয়ে আদালতের দ্বারস্থ হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আদালতের নির্দেশে এ রাজ্যে যাবতীয় দুর্নীতির তদন্ত চলছে, তাই আদালতের নজরে বিষয়টা যে আসবে সেটা তো একদম জলের মতো পরিষ্কার। তবে ইডি বিষয়টা আদালতের নজরে আনার আগেই কিন্তু বিচারকদের নজরে পড়ে গেছে। অন্তত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ সেটা তো আমাদের সামনে চলেই এসছে। এরকম কড়া আর সময়োপযোগী সেই পর্যবেক্ষণ, সেটা শুনে কিন্তু নেতারা ধাঁধায় পড়ে যেতে বাধ্য, জানেন তো। মানে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণের পেছনে রাজনৈতিক কারণ খুঁজে পেতে শুরু করে দিচ্ছেন তৃণমূল নেতারা, এমন সেই পর্যবেক্ষণ। কিন্তু সেই রাজনৈতিক ইন্ধন ঠিক কোন বিরোধী শিবিরের, সেটা নিয়ে তারা বোধহয় একটু দ্বন্দ্বে পড়ে গেছেন। যাক, যাদের নিয়ে আমরা জনতা সবসময় ধাঁধায় পড়ে থাকি, মানে রাজনৈতিক নেতারা আর কি, তাদেরও যে কেউ ধাঁধায় ফেলতে পারেন সেটা তো তাহলে দেখা গেল। এবং যদি কেউ সত্যিই এরকম
নেতাদের ধাঁধায় ফেলতে পারেন, তাহলে নিশ্চিতভাবেই তিনি জনতার ভগবান, চাকরি প্রার্থীদের ঈশ্বর তো হয়েই আছেন। এ বিষয়ে আর সন্দেহ করার কোনো জায়গা নেই। আজ নিজের এজলাসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশ্ন করেন, রাজ্যপাল কেন ঘোষণা করছেন না যে রাজ্যের সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে। বিকেলে কল্যাণীতে একটা অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি, সেখানে বিচারপতি গাঙ্গুলি বলেছেন সংগঠিতভাবে তদন্তকারীদের ওপর হামলা হয়েছে, যার খোঁজে ইডি গেছিল তাকে রাত 12টার মধ্যে হাজির হওয়ার নির্দেশ দেওয়া উচিত। দেখুন, আজকের দিনে এই যাবতীয় যা যা এখনো অবধি ঘটেছে, মানে গোটা ব্যাপারটা অভূতপূর্ব, এটা নিয়ে কোনো সংশয় নেই। এইভাবে ইডি বা সিবিআইয়ের মতো সংস্থা, তদন্তকারী সংস্থা, তারা এতদিন ধরে রাজ্যের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে, বীরভূম থেকে শুরু করে এই বর্ধমান সব জায়গায় ঢুকে ঢুকে পড়ছে। সেই সংস্থা তারা সিআরপিএফ, এমনিতে আমরা সচরাচর শুনে থাকি যে সিআরপিএফ যেখানে যাচ্ছে, কেন্দ্রীয় বাহিনী নামছে, মানে সেটা হচ্ছে আলটিমেট আর কি আমাদের কাছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নড়বড়ে অবস্থায় চলে গেলে বা কোনো কারণে সেটা হাতের বাইরে চলে যেতে পারে, এরকম পরিস্থিতির সৃষ্টি হলে তখনই তো কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ করানো হয়, এগুলো আমরা দেখেছি। এবার সেই জায়গাটার থেকে আমরা এটাও দেখে ফেললাম যে ও সমস্ত যাদের আমরা এত আলটিমেট ভয়ের বস্তু বলে মনে করতাম, তাদেরও তো কোথাও গিয়ে মার খেতে হলো। এটা অবশ্যই অভূতপূর্ব। এবার এটার থেকে এরকম ঘটনা যখন ঘটেছে তখন এটা মনে হওয়াটাই খুব স্বাভাবিক যে এমন কোনো পরিস্থিতি ছিল ওখানে বা এমন কোনো প্রয়োজন ছিল যার জন্য এরকম একটা ঘটনা ঘটিয়ে ফেলতে পারলো ওখানকার মানুষজন, মানে শাহজাহানের লোকজন। খেয়াল করে দেখুন, এই সিআরপিএফের যে জওয়ানরা গেছিলেন তাদের প্রত্যেকের সঙ্গে কিন্তু স্বয়ংক্রিয় অস্ত্র ছিল। সেই অস্ত্র যদি তারা ব্যবহার করে ফেলতেন, দেখুন আক্রান্ত হলে কে কখন কি করবেন সেটা পরের কথা, কিন্তু এই যা করেছেন এই জওয়ানরা, তারা নিজেরা আক্রান্ত হয়েছেন, মাথা ফেটেছে, কিন্তু তারা ফেরত চলে এসেছেন। একটা অস্ত্র ব্যবহার হয়নি, এবং হলে কিন্তু গোটা বিষয়টা অন্য একটা লেভেলে চলে যেত। এবার এটা চলে গেলে সেটা নিশ্চিতভাবেই হয়তো রাজ্যের দিকেই যেত, মানে ওখানে যারা ছিলেন তাদের ফেভারে গোটা ব্যাপারটা চলে যেত, তাদের দিকে সমবেদনা যেত। কারণ গুলি টুলি তো কোথায় যায়, কার গায়ে বেঁধে, কিভাবে বেঁধে, কি করে, সেটার কোনো ইয়ত্তা নেই, কেউ আগের থেকে বুঝতে পারেন না। কিন্তু সবসময় যারা শক্তিশালী তাদের দিকেই পুরো দোষটা যায়। ফলে যদি কিছু ঘটে যেত দুর্ঘটনা, তাহলে কিন্তু নিশ্চিতভাবেই পুরো বিষয়টা অন্য মাত্রা পেয়ে যেত এবং চাপটায় পড়তো তদন্তকারীরা, ইডি, সিবিআই বা এই কেন্দ্রীয় বাহিনী, এরাই চাপে পড়তো। সেটা হয়নি বলে, মানে অত্যন্ত হয়তো তাৎক্ষণিকভাবে এত কিছু মাথায় ছিল না ওই জওয়ানদের, কিন্তু তারা যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, সংযমের পরিচয় দিয়েছেন, তাতে দুটো জিনিস হচ্ছে। এক, তারা আহত হয়েছেন, তাদের রক্ত চলেছে, যেটা কোনো মতেই অভিপ্রেত নয়, কিন্তু বহু মানুষের প্রাণ টান যায়নি, এটা অন্তত একটা ভালো জিনিস। সমস্ত কিছুতে আলটিমেটলি রোমান মব বলে একটা কথা আছে না, জনতাকে খেপিয়ে দেওয়াটা খুব সহজ, তারপর জনতা কি করে তার উপরে কারোর কোনো কন্ট্রোল থাকে না, এবং তাতে যে ভুক্তভোগী হওয়াটা সেটাও কিন্তু হচ্ছে ওই সাধারণ মানুষই। রোমান মবটা ওই জুলিয়াস সিজারকে যখন হত্যা করা হয়েছিল, তখন জুলিয়াস সিজারকে মারার পক্ষে সবাই ছিল। জুলিয়াস সিজারকে হত্যা করার পর সবাই প্রথমে উচ্ছ্বসিত হয়েছিল, কিন্তু যখন জুলিয়াস সিজারের বন্ধু গোটা বিষয়টা মানে লোকের সামনে অন্যভাবে ব্যাখ্যা করলেন যে তাদের জন্য সিজার কি করেছিলেন, সেই সিজারকে কিছু বিশ্বাসঘাতক খুন করে দিল, তখন মুহূর্তের মধ্যে সেই সাধারণ মানুষের মন ঘুরে গেছিল এবং তারা তাদের যাবতীয় রাগ গিয়ে তখন পড়েছিল ওই যারা সিজারকে হত্যা করেছিলেন তাদের ওপর। ফলে জনতা কখন যে কোনমুখী হয়ে যায়, তাদের মানে খেপিয়ে দেওয়াটা জিনিসটা কিন্তু খুব সহজ। এটা বিভিন্ন লোকজন খুব, বিশেষ করে রাজনৈতিক নেতারা, তারা কিন্তু খুব সুন্দরভাবে করতে পারেন। আলটিমেটলি তাতে যদি কোনো ক্ষতি হয় সেটা কিন্তু ওই সাধারণ মানুষেরই হয়। এক্ষেত্রেও যদি জওয়ানরা কিছু একটা করে বসতেন,
ভুক্তভোগী হতেন সাধারণ মানুষ, সেটা হননি, সেটা একদিকে বাঁচোয়া। কিন্তু তাতেই কিন্তু রাজ্যের ওপর গোটা চাপটা এসে পড়েছে। এবং যেহেতু ঘটনাচক্রে যার বাড়িতে এই তদন্ত করতে গেছিলেন তিনি শাসক দলের লোক, ফলে শাসক দল নিশ্চিতভাবেই খানিকটা চাপে থাকবে। এবার এই জায়গাটার থেকেই কিন্তু আবার খেয়াল করে দেখুন গোটা বিষয়টা ওই জরুরি অবস্থা যেগুলো সাম্প্রতিককালে একটু কম শোনা যাচ্ছিল, রাজনৈতিকভাবে বিশ্লেষণ করেই যেগুলো কম শোনা যাচ্ছিল, মনে হচ্ছিল যে এই জরুরি অবস্থা সংক্রান্ত বিষয় যদিও কেন্দ্রীয় সরকার এর আগে রাজ্য সরকার রাজ্যের বিজেপি নেতারা যতবারই এই দাবি তুলেছেন ততবারই কেন্দ্রীয় নেতারা কিন্তু বলেছেন যে তাদের কোনো রকম অভিপ্রায় নেই একটা নির্বাচিত সরকার এত বড় একটা ম্যান্ডেট নিয়ে এসছে তাদের বরখাস্ত করার। কারণ তাদের মাথায় নিশ্চয়ই ছিল যে এই রকম কিছু করে ফেলা মানে এই সরকারকে তো শহীদ করে দেওয়া। তারা যদি শহীদ হয়ে যান তাহলে তারা তো আদি অনন্তকাল ধরে জরুরি অবস্থা চলে না, আলটিমেটলি তো তাদের সেই নির্বাচনী রাজনীতিতেই যেতে হবে। এবং সেক্ষেত্রে যারা শহীদ হয়েছেন বাংলার ইতিহাসও বলে সেটাই, তারা অনেক বেশি লোকের সহানুভূতি অর্জন করে ফিরে আসবেন। হয়তো সেক্ষেত্রে বিজেপি যতটা এগোচ্ছিল তার থেকে অনেকটা পিছিয়ে যাবে। কিন্তু এই ঘটনার পর গোটা ব্যাপারটা আলোচনার মধ্যে একটা প্রাসঙ্গিকতার জায়গায় চলে এলো, এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। এবার খেয়াল করে দেখুন একজন বিচারপতিও সেই লাইনেই কিন্তু প্রতিক্রিয়া দিচ্ছেন, বলছেন রাজ্যপাল কেন সক্রিয় হচ্ছেন না। এই বিচারপতির প্রতিক্রিয়া শুনেই মনে হচ্ছে যে তদন্তকারীদের এই বাধা দেওয়ার বিষয়টা না আদালত ভালো চোখে দেখছেন। এটা তো সাম্প্রতিককালে আমরা অবশ্য সব ক্ষেত্রেই দেখছি। এই যে বিচারপতি অমৃতা সিনহা তিনি শেষ পর্যন্ত যে কড়া নির্দেশ দিয়েছিলেন তারপরেই তো ওইভাবে যিনি পিজি হাসপাতালের ঘেরাটোপে নিশ্চিন্তে ছিলেন এতদিন ধরে 4-5 মাস ধরে, সেই কালীঘাটের কাকুকে রাতারাতি তুলে নিয়ে গিয়ে তার গলার স্যাম্পেল নেওয়া সম্ভব হলো। এবং সেক্ষেত্রেও কিন্তু পর্যবেক্ষণ তাই ছিল, বিচার ব্যবস্থাকে তদন্ত ব্যাহত করার যে চেষ্টা সেটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না, সেটাই বলেছিলেন বিচারপতি। এবং বলেছিলেন যারা এটাতে কোনো রকম বাধা সৃষ্টি করবে বিচার ব্যবস্থা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। অর্থাৎ সব জায়গাতেই অত্যন্ত কড়া ভূমিকা নিচ্ছেন, অন্তত এই তদন্তকারীদের বাধা দেওয়ার বিষয়টাকে খুব কড়াভাবে দেখছেন বিচারপতিরা, সেটা তো বুঝতেই পারছি। যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তার অতীতের স্টেটমেন্ট একবার খেয়াল করে দেখুন, তিনি বলেছিলেন দুর্নীতির শেষ দেখে ছাড়বেন। ফলে তদন্তকারীদের ওপর এরকম হামলা যে তিনি ভালো চোখে দেখবেন না সেটা তো পরিষ্কার। কিন্তু এটার পরে আবার তৃণমূল বলছে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের উচিত রাজনীতিতে নেমে পড়া, সরাসরি আক্রমণ করে দিয়েছে। বিচারপতি কি করা উচিত সেটা ঠিক করে দেওয়ার দায়িত্ব যারা নিয়েছেন, এবার মুশকিল হচ্ছে তারা নিজেদের দায়িত্ব সম্পর্কে কতটা সচেতন সেই প্রশ্নও কিন্তু কেউ তুলছেন। কেউ যদি অর্গানাইজ হয়ে, কারা অর্গানাইজ হয়ে করেছিল সেই খবরটা আপনারা নিন, কারা করেছিল, যারা করেছিল তারা কারা। আমি তো মনে করি যার খোঁজে গিয়েছিল তাকে আজ রাত্রির 12টার মধ্যে ইডির অফিসে এসে হাজিরা দেওয়া উচিত। রাজ্যপাল কেন এখনো পর্যন্ত কনস্টিটিউশনাল মেশিনারি ধ্বংস হয়ে গেছে এটা ডিক্লেয়ার করছেন? পুলিশের গ্রেপ্তারের কথা ছাড়ুন, পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা আছে বলে আপনার মনে হয়? তদন্ত আটকানোর জন্য এর আগে পর্যন্ত বিভিন্ন মামলা মোকদ্দমা করা হচ্ছিল মানুষের পয়সা খরচ করে, এবং কোনো অন্যায় কোনো দুর্নীতির তদন্ত করতে গেলেই তদন্তের আদেশ দিলেই তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চলে যাওয়া হচ্ছিল। ভারতবর্ষের গণতন্ত্রের অন্যতম স্তম্ভ বিচার ব্যবস্থা। সেই বিচার ব্যবস্থার ধারক বাহক যারা, তাদের মধ্যে একজন জনৈক মিস্টার গাঙ্গুলি। তিনি প্রকাশ্যে তদন্তকারী সংস্থার অফিসারদের বলছেন যে তুমি কেন বোম গুলি ব্যবহার করোনি, তুমি কেন রিভলভার চালাওনি। আমি অবিলম্বে অনুরোধ করব যাদের এই বিষয়গুলো দেখা উচিত তারা এই বিষয়গুলো দেখবেন এবং তার এই বক্তব্য নিয়ে যথাযথ পদক্ষেপ নেবেন। তদন্তকারী সংস্থা যদি আক্রান্ত হয় তাহলে তদন্তের যে বন্দোবস্ত তাকেই বাতিল করে দেয়া হয়। আমাদের যে দেশের আইন এবং সংবিধানের যে বিধি ব্যবস্থা সেটা কার্যত খর্ব করা হয়। এটা সবাই বুঝতে পারছেন, যারা চোর, যারা চুরি করেছে, যারা লুটেরা, তারা রাজত্ব চালাচ্ছে। এরকম কড়া পর্যবেক্ষণ দেওয়ার পর কল্যাণীর থেকে কলকাতায় ফিরে আহত ইডি আধিকারিকদের দেখতে হাসপাতালে গেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 11ই সেপ্টেম্বর 2023 ট্রেন দুর্ঘটনায় আহত এক কলেজ ছাত্রীকে দেখতে হাসপাতালে গেছিলেন তিনি, বিচারপতি গঙ্গোপাধ্যায় চলে গেছিলেন।
আসলে বিচার ব্যবস্থাকে তো আমরা সবসময় ধরা ছোঁয়ার বাইরে দেখেই অভ্যস্ত। আমাদের কাছে না বিচারপতির এই নতুন রূপটা একটু অন্যরকম লাগারই কথা। সবাই ঠিক হজম করতে পারে না, বোঝাই যাচ্ছে। আসলে আইনি ঘেরাটোপে থাকা সত্ত্বেও বিচারপতি গঙ্গোপাধ্যায়কে অন্যরকম চোখে দেখেন বলেই তো সুপার নিউমেরারি চাকরি প্রার্থীরা তার বাড়িতে চলে গেছিলেন এই অত রাত্রে। তিনিও নেমে এসেছিলেন, তাদের সাথে কথা বলেছিলেন। বেশ কিছু ব্যতিক্রমী সিদ্ধান্ত তিনি নিয়েছেন এবং সেই একের পর এক সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কিন্তু একটা জিনিস তো পরিষ্কার হয়েছে যে চারপাশে এই যে কত বড় একটা কি বলবো দুর্নীতির জালে আমরা জড়িয়ে রয়েছি, সেটা অন্তত সে জালটা শেষ পর্যন্ত সে জালে কারা আছেন, কারা জাল পেতেছেন, সেগুলো তো বিচারে যা সাব্যস্ত হবে, যা প্রমাণ করা যাবে সেটা আলাদা কথা। কিন্তু এই ধারণাটা তো আমাদের তৈরি হয়েছে, আমরা তো জানতে পারছি যে কিভাবে আমরা আমাদের চাকরি বাকরিগুলো কিছু লোক নিয়ে নিয়েছে, এটা তো আমরা জানতে পেরেছি। তাই নেতারা যতই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই অন্যরকম ভূমিকাটা দেখে অবাক হন, বাংলার মানুষ নিশ্চয়ই আর অবাক হচ্ছে না, জানেন তো। তাদের কাছে এটা এমন একটা জায়গা যেখানে গেলে তাদের প্রার্থনা সফল হবে বলে তারা মনে করেন। আমরা তো এইটা মানে সবার কাছে, মানে যার কাছে গেলে প্রার্থনা সফল হবে ভাবি, তার কাছেই প্রার্থনা জানাতে যাই, তাই না? আজকেও তো তাই দেখলাম। আজ নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন অর্জুন সিং। কার জন্য জানেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। আজ নাকি মুখ্যমন্ত্রীর জন্মদিন। বড়মার মন্দিরেই এর আগে পুজো দিতে গেছিলেন পার্থ ভৌমিক, আরেক মন্ত্রী। তারিখটা ছিল নভেম্বরের 7 তারিখ। সেদিন আবার ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। শুধু পুজো দেননি রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক, সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মঙ্গল কামনা করে যজ্ঞও করেছিলেন। আর আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন ধরে নিয়ে আর কি ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং পুজো দিলেন, সুস্থতা কামনা করলেন, বললেন তৃণমূল নেত্রী যেন দেশের সর্বোচ্চ জায়গা মানে প্রধানমন্ত্রীত্বের কাছাকাছি পৌঁছতে পারেন, সেজন্যই তিনি বড়মার কাছে প্রার্থনা করেছেন। মায়ের কাছে আমরা এটাই চাইলাম যাতে মাননীয় মুখ্যমন্ত্রী ভারতবর্ষে একটা সর্বোচ্চ জায়গা পৌঁছন, যে জায়গা থেকে উনি মানুষের সেবা করেন। প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রধানমন্ত্রী 1 নম্বর যদি কেউ দাবিদার আছে তখন ভারতবর্ষের রাজনীতিতে উনি আছে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ, আজকে তার জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষেও আজকে আমরা বড়মার কাছে প্রার্থনা করলাম, আমরা যজ্ঞ করলাম যাতে তিনি দীর্ঘায়ু লাভ করেন। দেখুন, অর্জুন সিংয়ের প্রার্থনা যখন জনসমক্ষে এসেই গেছে তখন এটা তো আশা করতেই পারি যে পার্থ ভৌমিকরাও তার প্রার্থনাটা শুনলেন। এমনিতে দেখুন এর মধ্যে দিয়েও তৃণমূলের প্রবীণ নবীন বিষয়টা পরিষ্কার। পার্থ ভৌমিকরা তারা অভিষেকের জন্য প্রার্থনা করেছে না অর্জুন সিং তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য প্রার্থনা করলেন। প্রার্থনা সবাই করতে পারেন নিজের জন্য, সবাইকে সবার জন্য প্রার্থনা করতে হবে এরকমও কেউ মাথার দিব্যি দেয়নি। কিন্তু অর্জুন সিংকে পছন্দ করুন চাই না করুন, তার এই যে প্রার্থনার কথাগুলো সেগুলো কিন্তু আমার ধারণা সেচ মন্ত্রী খুব পছন্দ হবে, জানেন তো। মানে অর্জুন সিংয়ের প্রার্থনা যদি ফলে যায়, মানে মমতা বন্দ্যোপাধ্যায় যদি সত্যিই প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পান, তাহলে তো পার্থ ভৌমিকের প্রার্থনাও সফল হবে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হলে রাজ্যের মুখ্যমন্ত্রীর কুর্সিতে তারই তো অভিষেক হওয়ার কথা, তাই না? অভিষেকের যার জন্মদিনে গত নভেম্বরে পুজো দিতে গিয়েছিলেন পার্থ ভৌমিক। তাই অর্জুনের প্রার্থনা পূরণ হওয়ার মানে একসঙ্গে দুটো প্রার্থনা সফল হওয়া। নেতারা একসঙ্গে এত লক্ষ্য পূরণ করতে পারেন বলেই তো তারা আমাদের থেকে আলাদা, জনতার থেকে দেবতা। সবার দুয়ারে নেতারা এক ঢিলে অনেক পাখি মারতে চান, কিন্তু মুশকিল হচ্ছে অর্জুন সিং তো সম্পূর্ণ ভুল দিনে প্রার্থনা করলেন। যতদূর জানি আজ মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিকারের জন্মদিন নয়, গোড়াতেই যদি এত বড় গণ্ডগোল হয়ে যায়
তাহলে প্রার্থনা পূরণ হবে তো? মানে রাজনৈতিক আশীর্বাদ থাকলে অবশ্য সবই সম্ভব। হাওড়ার গড় চুমেকে নাকি দামোদরের পাড় কাটা হচ্ছে। অভিযোগ যে স্থানীয় ব্যবসায়ী দুলাল দাস তার রিসর্টে বসানো গাছগুলো সেগুলোতে জল দেবেন, অত দূর থেকে জল নিয়ে আসা বা এইখান থেকে পাম্প টাম্প বসিয়ে জল তুললে তো কারেন্ট খরচ, অনেক ঝামেলা। তার থেকে একদম পাড় কেটে দামোদরকে তার রিসর্টের কাছে নাকি তিনি নিয়ে এসছেন, এটাই অভিযোগ। কতটা কনফিডেন্স থাকলে এ সমস্ত করা যায় বলুন তো? কনফিডেন্স আছে বলেই তো ওই দুলাল দাসের স্ত্রী আমাদের রিপোর্টারকে ভয় দেখিয়েছিলেন, বলেছিলেন কুকুর লেলিয়ে দেবেন। বোঝেননি TV9 বাংলা বাঘের ঘরে ঢুকে খবর করতে অভ্যস্ত। অনুব্রত মণ্ডল, যাকে ফিরহাদ হাকিমের মতো তৃণমূল নেতারা বাঘ বলেছিলেন, সেই অনুব্রত মণ্ডলও তো বুঝিয়েছিলেন আমাদের তিনি পছন্দ করেন না। তারপরেও কিন্তু আমরা অনুব্রত মণ্ডলের একটা খবরও মিস করিনি। বাঘকে যারা ভয় পায় না তারা কুকুরে ভয় পাবে, এটা একটু বাড়াবাড়ি রকমের একটু আন্ডার এস্টিমেট করা হয়ে গেল না আমাদের? নদী নিয়ে মাতব্বরি চলছেই। চন্দ্রকোনায় কেঠিয়া নদীর ওপরেই রাস্তা বানিয়ে দিয়েছে পঞ্চায়েত। বন্যায় বারবার কাঠের সেতু ভেঙে যায়, এত হ্যাপা পোষায়। তাই সহজ সমাধান, নদীর বুকেই মাটি ফেলে উঁচু রাস্তা। পশ্চিম মেদিনীপুরের ছবি দেখলেন, এবার হাওড়ার দুরবস্থা দেখুন। রিসর্টে জল পৌঁছতে দামোদরের পাড় কাটা চলছে। কোদাল টোদাল চালিয়ে নয়, একেবারে মেশিন লাগিয়ে। শ্যামপুর 2 নম্বর ব্লকে গড়চুমুক পরিচিত পর্যটন কেন্দ্র। এই তল্লাটে একের পর এক হোটেল, রিসর্ট তৈরি হচ্ছে। দামোদরের ধারে এরকম একটি রিসর্ট তৈরি করছেন স্থানীয় ব্যবসায়ী দুলাল দাস। রিসর্ট তো না, বেআইনি কাজের নাকি আখড়া। বাগানের গাছ জল দেওয়ার দরকার, তাই মাটি কেটে নদীকেই রিসর্টের আরও কাছে নিয়ে যাওয়ার ছক। ঠিক কতটা প্রভাবশালী হলে দামোদরের পাড় মেশিন দিয়ে কাটা যায়? উত্তর খুঁজতে রিসর্টে যায় TV9 বাংলা। ঢুকতে না ঢুকতেই হুমকি। দুলালের স্ত্রী হুমকি দেন, বলেন কুকুর লেলিয়ে দেবেন। বেআইনি কাজ চলছে, সে খবর চাপা থাকছে না বলে কুকুর ছেড়ে দেওয়ার হুমকি। মাথায় কাদের হাত থাকলে এতটা সাহস দেখানো যায়? দামোদরের নদীর উপরে রিসর্ট বানিয়ে যেমন খুশি দামোদরকে ব্যবহার করা এবং এখান থেকে লক্ষ লক্ষ টাকা রোজগার করা, এই রোজগারের একটি অংশ তৃণমূলের নেতাদের বাড়িতে পৌঁছে দেওয়া। এই মহিলা এবং দুলালবাবু বিরুদ্ধে অবিলম্বে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি আবেদন করছি। শ্যামপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির আশ্বাস, বিডিও BLROকে বিষয়টা জানাবেন। দামোদরের চর কেটে কেউ নিয়ে চলে যাবে মাটি বা কেটে বাড়িয়ে নেবে, এরকম তো আমরা কখনো শুনিনি। BLRO সাহেবকে আমরা নিশ্চয়ই বলবো, বিডিও সাহেবকেও বলবো। নদী নিয়ে এত বড় মাতব্বরি চলছে, এতদিন সে খবর পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে পৌঁছয়নি। নদীর পাড় কাটার জন্য মামলা দায়ের হবে কি? প্রশাসন নড়ে চড়ে বসবে কি? পঞ্চায়েত সমিতির সভাপতি বলছেন তারা BLRO অফিসে বিষয়টা জানাবেন। তার মানে ব্যবসায়ের বিরুদ্ধে তৃণমূলই প্রশাসনের দ্বারস্থ হবে। এবার কি হবে? শাসক নেতাদেরও কি ওই কুকুরের ভয় দেখাবে দুলাল দাসের পরিবার? আমাদের লক্ষ্য অবশ্য একটাই, জানেন তো, দামোদর রক্ষা পাক। আসলে এই রকম কেটে কুটে ইচ্ছে মতো নদীর যদি খাদ বদলে দেওয়া হয় না, তাহলে অনেক কিছু বদলে যেতে পারে। নদীর গতি মানে প্রকৃতির ওপর খদ্দারিত, সেটা করতে গেলে অনেক সময় আমাদের নিজেদের জন্যই আমরা অনেক বিপদ ডেকে আনতে পারি। কারণ আমরা দেখেছি কিন্তু এই নদীর ওপর মানে প্রকৃতির ওপর এই যে খবরদারি করতে যাওয়ার ফল, প্রকৃতি কিন্তু খুব খারাপভাবে প্রতিশোধ নেয়। তাতে ভুক্তভোগী কিন্তু আমরাই হই। ফলে আমাদের শুধু একটা সিম্পল প্রার্থনা, খাওয়ার তো অনেক কিছুই আছে, নদী গিলে নাই বা খেলেন, না হলে আবার কোনো দিন নদী বাঁচাতে না তদন্তের নির্দেশ দিতে হয়, তাহলে আবার থানা পুলিশ বা ED CBI কখন যে আবার কোন শাহজাহানের সাম্রাজ্যে হানা দেবেন, আর এখন শাহজাহানদের সাম্রাজ্যে হানা দিলে আবার কি হয়, মানে কোথায় তিল থেকে কোন তাল হয়ে যাবে, এই খাল থেকে কোন বিল তৈরি হয়ে যাবে, কেউ জানে না কিন্তু।